শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত 50 জন। জানাবো ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল। রাজশাহীতে 2 হাতে 2 পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী রুবেল গ্রেপ্তার। এবার জানাবো দেশ পুনর্গঠনের নতুন বার্তা দেবেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও 26 জন বাংলাদেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রিয়া সম্পাদক শওকত আলী নিহত হয়েছেন। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। এতে সাংবাদিক সহ আরও অন্তত 50 জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল 5:30টায় সদর উপজেলা ঘুনাঘাট মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত 10টি গাড়ি ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। কেন ঘটনাটি ঘটেছে এখনও জানা যায়নি। কেউ কেউ বলছে ব্যানার টানাটানি নিয়ে ঘটনার সূত্রপাত। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি। রাত 8টার দিকে ওসি বলেন, ঘটনাস্থলের অদূরে পাথালিয়া বাংলালিংক টাওয়ারের পাশ থেকে শওকত আলী নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শওকত আলী ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, রাজু বিশ্বাস, মাহবুব খান, লিন্টু মুন্সি, গোপালগঞ্জের সালমান শিকদার, সুজন শিকদার, সবুজ শিকদার, ঢাকার মতিঝিল এলাকার নাসির আহমেদ মোল্লা, বাদশাহ মোল্লা, নিশান হাসান প্রমুখ। আহত ব্যক্তিদের মধ্যে 16 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং 3 জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। সেখানে গুরুতর আহত অবস্থায় এস.এম. জিলানী, তার স্ত্রী রওশন আরা ও স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশাহ মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যান্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের প্রায় সবাই বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ঢাকা ও গোপালগঞ্জ জেলার নেতাকর্মী। আহত রুমান মোল্লা ঘোনাপাড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ও আওয়ামী লীগের সমর্থন। এ সময় টিভির গোপালগঞ্জের ক্যামেরা পার্সন মানিক হাওলাদারের মোবাইল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বেধড়ক পেটানো হয়েছে। গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মরত ফারুক আহমেদ বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সহ 16 জন হাসপাতালে ভর্তি হন। তাদের অধিকাংশেরই মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের কোপ আছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। 3 জনকে ঢাকায়ও পাঠানো হয়েছে। সদর উপজেলা বিএনপি সভাপতি শিকদার শহীদুল ইসলাম বলেন, বিকেল 5টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড়ে আমরা শান্তিপূর্ণ পথসভা শেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর বাবা মায়ের কবর জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলাম। ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে গোপালগঞ্জ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা, গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুর ফকির, স্থানীয় আওয়ামী লীগ আলিমুল ও হাসান মোল্লার নেতৃত্বে গাড়িবহরে হামলা করা হয়। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে যাওয়ার সময় ঘোনাপাড়া এলাকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন। বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। হামলায় তিনি নিজেও আহত হয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বেদগ্রাম মোড়ে বিএনপির একটি পথসভা শেষ করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 2 থেকে 300 নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের উপর অতর্কিতে হামলা করেন। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত 50 জন নেতাকর্মী আহত হন। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন নেমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার সকালে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রতিনিধি দলের নেতা ব্রেন্ট নেইমারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি খন্দকার মাসুদুল আলম।
মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনও ভারতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে আজ শনিবার বিকেলে ঢাকায় আসবেন ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই ঢাকা প্রথম সফর। ঢাকায় এসে ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার একটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। এবারের সফরে তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কী সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজশাহীতে 2 হাতে পিস্তল নিয়ে গুলিবর্ষণ করা সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুক্রবার রাতে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আরনম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 5 আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। এই সময় 2 হাতে 2টি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে রাত 1:15টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর বিএনপি সমাবেশ থেকে দেশ পুনর্গঠনের নতুন বার্তা দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এমনটাই জানিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 14 ও 15 সেপ্টেম্বর অনুষ্ঠেয় স্মরণসভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা শেষে তিনি কথা বলেন। ডাক্তার জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যৎ আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো করে লুটপাট করছেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার 2014 সালে বিনা ভোটে নির্বাচন করেছে, 2018 সালে দিনের ভোট রাতে করেছে, 2024 সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সে সঙ্গে নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে, আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে। গুম খুন নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, বিরোধী দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা করা হয়েছে। যে শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তাকে হত্যা বা গুম করা হয়েছে। ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন। এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি। বিএনপির আন্দোলন ছিল, আন্দোলন থাকবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে। গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন, আগামী সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন। এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস বিশেষ গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেন ডাক্তার জাহিদ। এ উপলক্ষে বিএনপি 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে কথা বলবেন শহীদ পরিবারের সদস্যরা। এই সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা ও সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কাজী সাইদুল ইসলাম বাবুল সহ ঢাকা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও 26 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার বিকেল 3টায় তাদের বহনকারী ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট আরব আমিরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 26 জন বাংলাদেশি প্রবাসী দেশে ফেরা বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াইজ আর্মার্স কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। এ নিয়ে 2 দফায় আমিরাত থেকে 40 জন দেশে ফিরলেন, বাকি রইলেন 17 জন। প্রথম ধাপে 14 জন বাংলাদেশি গত 7 সেপ্টেম্বর দেশে ফিরেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহানুভূতি প্রকাশ করে গত 20 জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এ ঘটনায় 57 জন বাংলাদেশিকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারের পরে ওই প্রবাসীদের মধ্যে কারো 10 বছর, কারো 11 বছর, এমনকি কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধা বন্ধ করে দেশটি। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফোনে বিষয়টি জানালে তিনি ক্ষমা করে দেন।